নমস্কার, আমি অস্কার। আজকে পডকাস্টের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন শিল্পী রয়েছেন, যার সাথে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ব্লেসিংস রয়েছে। তার সাথে আজকে কথা বলবো, তার নানান অজানা কথা জেনে নেব। প্রথমে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। কেমন আছো? ভীষণ ভালো। তা আমরা সঞ্চালিকা পায়েল বলবো নাকি অভিনেত্রী পায়েল বলবো? ওটা কি ক্রমশ প্রকাশ্যে? তা কিছু রহস্য থেকে যাক। প্রথমে জিজ্ঞাসা করি, এই সঞ্চালনা, এই বিষয়টার প্রতি আকৃষ্ট কি করে হলো? মানে আমি যতদূর জানি আমরা একসাথে কলেজে পড়তাম। আমি সিনিয়র ছিলাম আর ও জুনিয়র ছিল। এই ল প্রফেশন থেকে হঠাৎ করে এই সঞ্চালনার জগতে আসা, এটাকে কিভাবে দেখছো তুমি? আসলে এর পেছনে একটা অনেক বড় গল্প আছে। তবে আমি যদি ছোট্ট করে বলি, তাহলে এখন আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, ওপেন স্টেজ ইন্ডাস্ট্রি, যেটাকে বলতে পারো মুক্ত মঞ্চ, যেখানে অডিয়েন্সের সাথে আমরা বেশি মিশতে পারি, অডিয়েন্সকে বেশি কাছে পাই। তো আজকে আমাকে যদি মানুষ চেনে একজন সঞ্চালিকা হিসেবে বা অ্যাঙ্কার পায়েল, এই জিনিসটা হঠাৎ করে হয়ে যায়নি। প্রথম আমার স্টার্টিং ছিল, আমি চলে যাই ফ্ল্যাশব্যাকে 2020-তে। 2020-তে আমি ল প্রফেশন থেকে প্রথমেই ওপেন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম নিজের ডান্স ট্রুপ দিয়ে, এবং সেই ডান্স ট্রুপের নাম ছিল পায়েল ডান্স ট্রুপ। সেখানে আমি লিড করতাম এবং আমার সাথে সেই সময় ছিল 8 জন ডান্সার। তো আস্তে আস্তে সেই ডান্স ট্রুপ দিয়ে আমি যখন পা রাখি, ধীরে ধীরে 1টা 2টো 3টে 4টে শোজ চলছে চলছে। 1 বছর আমি কিছু আশার আলো পাইনি, এবং আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো সে ব্যাক করত। কিন্তু আমি সেই জায়গাটা ভেবেছিলাম সেই সময় যে একটু পেশেন্স রাখি। তো 2020 থেকে শুরু করি জার্নি। 2020 গেল, 2021, 2022, 3 বছর সকলে জানলো যে পায়েল ডান্স ট্রুপ বলে একটা ট্রুপ আছে, যারা বিভিন্ন বলিউড টলিউড সেলিব্রিটির সাথে লাইভ কনসার্ট করছে। তো হঠাৎ করে ডান্সার থেকে সুইচ করে অ্যাঙ্কার হওয়া, তার তো গল্প আছেই। এইটুকু শুধু বলবো, একজন অর্গানাইজার যার নাম আজকে এই পডকাস্টে না বললেই নয়, যার হাত ধরে আমার এই আজকে সঞ্চালিকা হওয়া, বাসুদেব মাইতি দাদা। তিনি যদি পডকাস্টটা দেখেন আমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। তিনি প্রথম 2023-এর ডেটটা আমার আজও মনে আছে, 24শে ডিসেম্বর, তিনি মাইক্রোফোনটা হঠাৎ করে আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন। একটাই কথা বলেছিলেন, তোর সাথে আমার ফোনে কথা হয় তো, তুই খুব গুছিয়ে কথা বলিস এবং তোর কথাগুলো শুনতে ভালো লাগে। তোকে মাইক্রোফোনটা দিচ্ছি, কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই। আমাকে একদিন শোতে ডাকলেন এবং সেই শোতে একজন হিন্দিভাষী খুব ফেমাস, আমি নাম নিচ্ছি না, তিনি ছিলেন অ্যাঙ্কার হিসেবে। কিন্তু সেই সময় বাসুদা বললেন যে একটা নতুন মুখ, তাকে আমরা সবাই ডান্সার হিসেবে জানি, তার ট্রুপ আছে, কিন্তু তাকে মাইক্রোফোনটা দেওয়া হোক, ও হয়তো কথা বলতে পারবে, নয়তো আজকের শোতে আমরা ওকে কনসিডার করি, দেখি না কি বলে। আমাকে ডাকলেন এবং সেই শোটা আমার পুরো ফ্রি অফ কস্ট ছিল, কোনো রেমুনারেশন ছিল না। তো আমার সামনে অসংখ্য লোক, 12ই ডিসেম্বর ছিল ডেটটা, আমি কিচ্ছু জানি না, দেখলাম অনেক অডিয়েন্স, তারা অধীর আগ্রহে বসে আছে। তিনজন জি বাংলা সারেগামাপা সিঙ্গার্স রয়েছে। আমাকে হাতে মাইক্রোফোনটা দিলেন, বললেন তুই উঠে যা। বললাম দাদা আমি কিচ্ছু জানি না, মানে আমার গুজবাম্স হচ্ছে, বুকটা ধড়ফড় করছে, মানে আমি কিছু জানি না, কি করব। হ্যাঁ, ছোটবেলায় স্কুলে 2-1বার অ্যাঙ্কারিং করেছি, যেটা হয়। বললো তুই পারবি রে। আমি বললাম আমি কি বলবো? বললো যা না। সেই যে মাইক্রোফোনটা ধরিয়ে দিলে এবং কিভাবে স্টার্ট করব, কি বলবো, মানে আমি তো, মানে নৃত্য আমার রক্তের মধ্যে, ডান্সের স্টেপ আমি কোনো প্রিপারেশন দরকার হয় না, যেটা ট্র্যাক দেবে আমার নিজের ভেতর থেকে আসে, সেটা অবভিয়াসলি একদম ছোট্ট থেকে আমার ওটা শিখে আসা। এটা আমি শিখিও নি, জানিও না। মাইক্রোফোনটা হাতে দিলে আমি স্টেজে এগোচ্ছি, আমার পা দুটো কাঁপছে। সত্যি সেই দিনটা আমি ভুলবো না। যখন হ্যালো বললাম, না আমি জানি না আমি কি বলবো, এবং সেদিন প্রচুরবার আমি আটকে ছিলাম। কিন্তু এমন একটা দিন, আমি হয়তো গেলাম অডিয়েন্সের সামনে,
শো করলাম। দাদা বলল যে ঠিক আছে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। মানে আমি তারপরে জানি আবারও আমাকে সেই ডান্স ট্রুপেই আমাকে লিড করতে হবে। সেই শো এর পরে দাদা হঠাৎ করে বলল, তুই যে শো করলি অটোমেটিক্যালি আমার কাছে শো এর বুকিং আসছে তোর জন্য। সেই থেকে আমার জার্নি শুরু। খুব ভালো লাগলো কথা শুনে। একটা ছোট্ট ডান্স ট্রুপ থেকে এত বড় জায়গায় যাওয়া, এটা ভীষণ একটা স্ট্রাগল। এরকম আমরা আরো অনেক কিছু জানতে ইচ্ছা করে। মানে অনেকেই তো এখন করতে চায়, সঞ্চালনার জগতে আসতে চায়, এই ইন্ডাস্ট্রির সাথে পরিচিত হতে চায়, তাদেরও একটা ইচ্ছা থাকে। তা তাদেরকে তুমি কি পরামর্শ দিতে চাও? আমি এটাই বলবো যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা মানে অ্যাক্টিং ইন্ডাস্ট্রি একটা আলাদা পার্টে রয়েছে এবং আমাদের এই ওপেন ইন্ডাস্ট্রি একটা আলাদা পার্টে রয়েছে। একটু বুঝিয়ে বলি, মানুষ এখানে কনফিউজড হয়ে যায়। যাদেরকে আমরা টেলিভিশনে দেখছি, যেসব অভিনেতা অভিনেত্রীদের, একটা সময় তাদেরকে তো টেলিভিশনে দেখছি হয়তো কোনো ধারাবাহিকে বা কোনো সিনেমাতে, কিন্তু তাদের সাথে আমাদের একটা অসম্ভব কানেকশন আছে। কিভাবে? তারা সিনেমা করছে, তারা সিরিয়াল করছে, তারপরে এই মুক্ত মঞ্চে এসেই তারা অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, অডিয়েন্সের ভালোবাসা পাচ্ছে এবং অডিয়েন্স তাদেরকে পাচ্ছে এই মুক্ত মঞ্চের মাধ্যমে। এবং সেই মুক্ত মঞ্চে মানে ওপেন স্টেজে আজকে আমি একজন হোস্ট, একজন সঞ্চালিকা বা একজন অ্যাঙ্কার যাই বলতে পারো। তো যারা চাইছে আজকে এই ইন্ডাস্ট্রিতে আসতে, আমি বলবো এই ইন্ডাস্ট্রিটা একটা বিশাল সমুদ্রের মতো, মানে যার গভীরতা তুমি মাপতে পারবে না। কিন্তু যদি তারা আসতে চায়, আমি বলবো ধৈর্য ধরে এবং প্রথম ফেজটা প্রচন্ড স্ট্রাগল করে কেউ যদি তার নিজের ধৈর্য রাখতে পারে, সে এগোবে এবং সে ধীরে ধীরে উঠবে। কারণ আমার এইটুকু বলবো, খুব ধৈর্য ছিল। আমি প্রচুর দরজায় মাথা ঠুকেছি একটা সময়, প্রচুর রাত কাটিয়েছি গাড়িতে, শোজ করছি, টানা কন্টিনিউ শো, গাড়িতেই ঘুমিয়েছি, তারপরে গাড়িতেই স্পটে পৌঁছেছি, বাড়িতে ঢুকতেও পারিনি। তো এরকম একটা সময় রাত গেছে। এবং আরেকটা কথা বলে দিই, আমাদের এই মুক্ত মঞ্চটা হচ্ছে মেদিনীপুরে খুব বিখ্যাত। মেদিনীপুরের মানুষ আছে বলেই আমরা প্রত্যেকজন আজকে এই মুক্ত মঞ্চের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্স মানে আমাদের ভগবানের কাছে পৌঁছাই। মুক্ত মঞ্চের আতুরঘর হচ্ছে সেই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তো সেখান থেকে আজকে যদি 4.5 বছর বলতে পারো আমার জার্নি, কিছুটা লাইফ স্মুথ হয়েছে। আর দর্শক বন্ধুরা জানতে চাইছে তুমি এখন কোন অর্গানাইজেশনের সাথে আসছো? হ্যাঁ, আগে আমি ছিলাম একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? মানে আমার কাছে বিভিন্ন অর্গানাইজাররা কল করতেন। মানে তাদের কাছে যে কমিটি চাইছে বা কোনো জায়গা থেকে চাইছে যে আমার এই অ্যাঙ্কারকে দরকার, তখন তারা কল করতেন। বিভিন্ন অর্গানাইজার হতে পারে এবং তারা আমাকে শো এর ডেট দিতেন। কিন্তু তুমি যদি বলো যে আমার কেরিয়ারের একটু উচ্চ শিখরে পৌঁছানো বা আজকে লোকে নামটা জানে আমাদের এই ওপেন ইন্ডাস্ট্রিতে, তাহলে সেটা বলবো অবশ্যই 2025-এ, যেটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হলো, সুরতারা মিউজিক্যাল ইভেন্টের সাথে আমার হাত ধরা। এবং আজকের দিনে সুরতারা মিউজিক্যাল ইভেন্ট একটা ব্র্যান্ড ইভেন্ট, যেখানে অর্গানাইজার জয়দেব নস্কর, জয়দেব যদি পডকাস্টটা দেখে অবশ্যই খুশি হবে। হঠাৎ জয়দেবকে আমি চিনি সে একদম শুরু থেকে, সে অবজার্ভ করছে আমার এই স্ট্রাগলটা। তারপরে 2025-এর একদম শুরুতে সে আমাকে অ্যাপ্রোচ করলো যে তার ইভেন্টের সাথে আমাকে ইনভলভ হতে এবং এক্সক্লুসিভ আর্টিস্ট হতে। তারপরে তার হাত ধরে আজকে আমি এই যে 2025-এ এসে আমার কেরিয়ারে একটা টার্নিং, সেটা অবশ্যই সুরতারা মিউজিক্যাল ইভেন্টের হাত ধরে। এবং বলে রাখি, সুরতারা মিউজিক্যাল ইভেন্ট আজকের দিনে একটা ব্র্যান্ড ইভেন্ট। মানে টলিউড বলিউডের কেউ বাকি নেই যাকে নিয়ে সুরতারা মিউজিক্যাল ইভেন্ট কাজ করছে না, আজকে বড় বড় লাইভ কনসার্ট করছে না, কেউ বাকি নেই কোনো আর্টিস্ট। এবং সুরতারা মিউজিক্যাল ইভেন্টের ওনার জয়দেব নস্কর, জয়দেব যদি দেখে থাকে এই পডকাস্টটা নিশ্চয়ই খুশি হবে। সে হঠাৎ করে অ্যাপ্রোচ করলো, কিন্তু তাকে আমি চিনি 4.5 বছর ধরে। সে আমার স্ট্রাগলটা একদম শুরু থেকে দেখছে। দেখার পরে সে আমায় অ্যাপ্রোচ করলো তার এক্সক্লুসিভ আর্টিস্ট হওয়ার, তার ইভেন্টের, মানে বলতে পারো একদম নর্মাল ভাষাতে তার ঘরের মেয়ে আজকে। তো তারই হাত ধরে, সুরতারা মিউজিক্যাল ইভেন্টের হাত ধরে আমার জার্নি এখন বেশ ভালো। তো দর্শক বন্ধুরা তোমরা সবাই জেনে গেলে যে পায়েলকে কিভাবে পাওয়া যেতে পারে। অনেকে প্রশ্ন করে যে অ্যাঙ্কার পায়েলকে কিভাবে আনা যেতে পারে, কিভাবে তার সাথে যোগাযোগ করা যেতে পারে। তো তোমরা সুরতারা মিউজিক্যাল ইভেন্টের সাথে যোগাযোগ করো, তোমরা পায়েলের সাথে যোগাযোগ করতে পারবে তাহলে। আচ্ছা, প্রথমেই আমরা যে জিনিসটা দিয়ে শুরু করেছিলাম, যে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কৈলাস খেচির আশীর্বাদ ধন্য তুমি। তো সেক্ষেত্রে সেটার এক্সপিরিয়েন্স আমরা শুনবো। শিল্পা শেট্টির সাথে বলিউড অভিনেত্রী, এত বড় অভিনেত্রী,
তার সাথে এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? মানে এটা আমাদের সকল দর্শক বন্ধুদের একটা জানার আগ্রহ। আমার ফালাকাটাতে শো ছিল শিল্পা শেঠি ম্যামের সাথে। মানে ১.৫ লক্ষ অডিয়েন্স। সেদিন আমি আমার এই জার্নিতে নার্ভাস ফিল করছিলাম যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, মানে সেই ধারকান মুভি থেকে, বাজিগার থেকে সবাই তার অন্ধভক্ত। আমি কি করে সামলাবো? এবং এটা যখন আমি গ্রিন রুমে ভাবছি, মানে তখন আমার মেকআপ চলছে, সেই টাইমে একটা আননোন নাম্বার থেকে কল। আমি ফোনটা ধরতে চাইনি, মানে তাড়াতাড়ি করছি তো, অলরেডি মানে এত অডিয়েন্সের ক্রাউড, চিৎকার আসছে। এই ফোনটা ধরেই আমার অপোজিট সাইডে সেই আমাদের বলিউডের স্টানিং অ্যাক্ট্রেস শিল্পা শেঠি ম্যাম আমাকে ফোন করেছে। তিনি শোয়ে যাওয়ার আগে মানে কিভাবে কি স্ক্রিপ্ট বা কি আমি কোয়েশ্চেন করব, কিভাবে কথা বলবো, সেটা তিনি আমার সাথে কোঅপারেট করার জন্য তিনি নিজে আমাকে কল করেছেন অর্গানাইজারের কাছ থেকে নাম্বার নেওয়ার জন্য। ফোনটা ধরে হ্যালো, মানে উপাস থেকে হ্যালো পায়েল, মানে আই ওয়াজ জাস্ট, মানে আমি কোথায় আছি, মানে সেই ধড়কনের অঞ্জলি, যার গান প্রত্যেকটা ধড়কন মুভির গান আজও আমি নিজে চালাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমার টিভিতে। এবং এখনো প্রত্যেকটা ছেলেমেয়ের কাছেও হয়তো সেটা খুব জলজান্ত একটা মানে ভালো লাগার বিষয়। সেই মুভির আমাদের নায়িকা বলতে পারো। সে কল করে বলছে যে একটু আমি তোমার সাথে জাস্ট ৫ মিনিট, মানে কিভাবে কি আমরা শো করব। আমি শুধু মানে আমি কথা বলতে পারছি না, আমার গলা কাঁপছে। আমি শুনে গেলাম, আমি ম্যামকে বললাম এবং স্টেজে ওঠার আগেও তিনি তার ম্যানেজারকে দিয়ে আমাকে আরো একবার গ্রিন রুমে ডাকালেন। ওনার ম্যানেজার কল করে বললেন যে তুমি একবার গ্রিন রুমে আসো, একটা ফাইনাল আমাদের রিহার্সাল হয়ে যাক, তারপরে আমরা সবাই স্টেজে উঠব। আমি যথারীতি চলে গেলাম এবং আমি ওয়েট করছি। মানে অডিয়েন্সের যে এত চিৎকার, ওটা তো হচ্ছে কন্টিনিউ। হঠাৎ করে দেখলাম যে চিৎকারটা আরো বেশি জোরে হচ্ছে। না, আমি ওয়েট করছি ৪০ জন বাউন্সারের মাঝখান দিয়ে একজন আসলেন হেঁটে, মনে হলো নেহাত স্বর্গ থেকে অপ্সরা নেমে এলেন। আমি ওনার দিকে এভাবে হা করে তাকিয়ে আছি। মানে আমি একজন মেয়ে হয়ে বলছি, মানে আমার চোখের পলক না পড়ছে না। মানে আমি ভীষণ বড় ফ্যান অনেক আগে থেকেই। আমি দেখছি, ভাবছি উনি কথা বলছেন, আমি শুধু ওনাকেই দেখছি, মানে আমি কথা বলতে পারছি না। এবং আরেকটা কথা বলি, মানে একজন অভিনেত্রী হিসেবে উনি কতটা সাকসেসফুল এটা তো বলার অপেক্ষা রাখেই না। সবথেকে বড় যেটা, মানে এটা না বললেই নয় আজকে পডকাস্টে, শি ইজ ভেরি মাচ হাম্বল পারসন। যখন আমি শো করছি, শো চলাকালীন মানে নর্মালি হয় না আমরা কথা বলতে বলতে ঘাড়ে হাত রাখি, হাত ধরি, উনি সেভাবে বারবার টাচ করছে। এবং একটা হাসির কথা, আমি সেদিন যে আউটফিটটা পরেছিলাম আমি আজ অব্দি সেটা কাচ্ছি না। কারণ আমি ওটা রেখে দিয়েছি, কারণ ওখানে ওনার ছোঁয়া রয়েছে এবং এটা আমি রেখে দেব। প্রথম পশ্চিমবঙ্গে তিনি পা রাখলেন এবং সেটা নর্থ বেঙ্গলের ফালাকাটাতে। আমাদের বলিউড অ্যাক্ট্রেস শিল্পা শেঠি। এত মানুষের ভিড় হয়েছিল, এত মানে জনতার উচ্ছ্বাস। তিনি চলে যাওয়ার পরে, স্টেজ থেকে নেমে যাওয়ার পরে বাউন্সাররা তাকে নিয়ে গেলেন। তারপরে যখন আমি চলে এসেছি তারপরও আমার কাছে একটা কল এসেছিলেন, তিনি কল করেছিলেন এবং আমাকে গুড উইশেস, ব্লেসিংস তিনি ভরে ভরে দিয়েছেন। এবং তারপরেও কিছুদিন পরে তিনি আগে হোটেলে গেলেন, তারপরে সেখান থেকে ফ্লাইট ধরে আবার মুম্বাইতে ফিরলেন। তিনি আমার জন্য একটা কাউকে দিয়ে কার্ড কিনে এনে সেখানে একটা ছোট স্মাইলি এঁকে লাভ ফ্রম শিল্পা শেঠি টু পায়েল এটা তিনি লিখে দিয়ে গেছেন এবং বলেছেন এটা আমার হোস্টকে দিয়ে দিতে। তো এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে কিছু নেই। একজন অ্যাঙ্কার হিসেবে এটা আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। খুব ভালো লাগলো এই গল্প শুনে। আচ্ছা, শো করতে করতে তো নানান অভিজ্ঞতা হয়। তো সেক্ষেত্রে কিছু মজার ঘটনা তোমার মনে আছে যেটা তুমি আমাদের দর্শক বন্ধুদের মধ্যে চাও? মানে মজার ঘটনা লাইক মানে কি শুনতে চাইছো? মানে তোমার নাম জানলো, ওখান থেকে বাইরের স্টেজের থেকেই দর্শক বন্ধুদের থেকেই প্রপোজ করে বসলো, কোথাও ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে এগুলোতে মেসেজ আসতে থাকলো। এরকম ভুরি ভুরি মেসেজ তো দেখতেই পাই। না, এবার দেখো আমি একটা কথা বলি, যেহেতু মানে আজকের দিনে ছোটখাটো বলো বা যাই বলো, আমিও তো একজন পাবলিক ফিগার, মানে পাবলিক নিয়ে আমার কাজ, তাদেরকে এন্টারটেনমেন্ট করা আমার কাজ।
আমার কথাতে তারা কিন্তু সেখানে থাকেন, মানে পুরো একটা শো হোস্ট করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এরকম যদি বলো মজার ঘটনা, মানে এটা তো নিত্য নতুনকার কিছু ব্যাপার না। একটা রোজ ডেলি রুটিন চলছে, যখনই একটা শো করে বাড়ি ফিরি তারপরেই মানে যাদের মোটামুটি ওই হয় একটা অ্যাট্রাকশন আসে নর্মালি ইনস্টাগ্রাম ফেসবুকে হাই হ্যালো। এবং আমি জানি এটা শো করতে করতে আমার এক্সপিরিয়েন্স, এটা না একটা ইনফ্যাচুয়েশন। এটা কিছুদিন স্টে করে, 10 দিন 12 দিন, কারোর আবার 1 মাস। কিন্তু বলি, আমার একজন ফ্যান আছে, 2.5 বছর হয়ে গেল, তার এখন ইনফ্যাচুয়েশনটা আছে। এটা ইউনিক। তো এটা হাই হ্যালো চলতে থাকে, দেখা করা যাবে কিনা, মানে যেরকম নর্মালি আর কি। আমি এটাকে ভালোবাসা হিসেবে নিই। কোনো সময় দরজাটা খুললাম, দেখছি গিফট চলে এসেছে। প্রচুর গিফটস আসে এবং এবং আমি জানি না, আমি একবার চেষ্টা করেছিলাম এটা মানে খোঁজার। এটা আমার সাথে লাস্ট প্রায় বলতে পারো 1 বছর 8 মাস হলো। আমি যেখানে থাকি কেউ একজন আমাকে কিছু স্পেশাল ডেটে গিফটস পাঠায় এবং আহ, আগে কার্ডস আসতো, সেখানে লেখা থাকতো যে ফ্রম ইওর ডাইহার্ট ফ্যান। মানে আমি ভাবছি আমারও ডাইহার্ট ফ্যান হয়। তো সেইভাবে গিফটস আসে এবং এবছরে এসছিল 14 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি। আমি মাঝে ভেবেছিলাম যে তাকে খোঁজ লাগানোর চেষ্টা করব যে তিনি কে, এবং কিছুটা রাস্তায় গিয়ে মানে খোঁজ করতে করতে তার নামটা আর জানতে পারিনি। তো ওই ইনভিজিবল ফ্যান বলতে পারো। তো আসে মাঝে মাঝে গিফটস আসে। আচ্ছা, তুমি তো অনেক শো করেছো, তোমার এই ওপেন ইন্ডাস্ট্রির ক্রাশ কে? ক্রাশ বলতে সিঙ্গার না, মানে কিরকম বলছে, মানে দেখো আমাদের ওপেন ইন্ডাস্ট্রি কিন্তু শুধু সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে কাজ হয় না। আমি বলি, একটা শো মানে একটা লাইভ কনসার্ট একটা পুরো ফ্যামিলির মতন। সেখানে থাকে প্রথমেই 6 থেকে 7 জন পুরো ব্যান্ড মেম্বার্স, মানে যাদেরকে আমরা বলি মিউজিশিয়ানস দাদা। তারপরে সেই কনসার্টে তারপরে থাকে একজন হোস্ট। সেখানে থাকলো পরবর্তী সিরিয়ালে 2 থেকে 3 জন ব্র্যান্ড সিঙ্গার এবং মাঝে একজন আর্টিস্ট, মানে সেটা কোনো ধারাবাহিকের হতে পারে বা সেটা কোনো চলচ্চিত্রের হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি বলো, আছে একজন মানে যার থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি একদম শুরু থেকে এই ইন্ডাস্ট্রিতে আসার পরে। তিনি খুব ভালো একজন মানুষ এবং তিনি এমনভাবে কাজ করেন যে মানুষজন তার ফ্যান, মানে সবাই বলতে পারো তার ফ্যান। তো সেই লিস্টে আমারও নাম আছে। আচ্ছা, সাধারণত আমরা এই ইন্ডাস্ট্রিতে এরকম শুনে থাকি যে আমরা নর্মাল মানুষরা যেটা ভাবি যে ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় কিছু ব্যাপার, হয়তো সেটাকে ধরাছোঁয়ার বাইরে। তার সম্পর্কে অনেক নেগেটিভ কথাও শুনি যে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। তো এরকম কোনো কিছু কি অফার এসেছিল কখনো? একদম শুরুতেই এসছিল, বলে না ফ্রেশার্স, যখন আমি ছিলাম নতুন মুখ, তখন এক একটা শো আসার আগে অর্গানাইজারদের কম্প্রোমাইজ করার অফার আসতো, মিথ্যে বলবো না। এবং ইন্ডাস্ট্রিতে এসছি মানে শুরুতে একটা জিনিসই মনের মধ্যে নিয়ে এসছি এবং এখনো আছে, আগামী দিনেও থাকবে যদি আমি এইভাবে ইন্ডাস্ট্রিতে থাকি। যাই করব, যাই হয়ে যাক, সম্মানের সাথে করব। কোনো রকম নেগেটিভ বা কোনো রিউমার্স হতে দেব না। ধৈর্য ছিল, যে ধৈর্য ধরতে পারবে এবং একটা বলে না লেগে থাকতে হবে বস। অফার আসছে, নেগেটিভ কথা বলছে, তুমি এগিয়ে যাও, কোনো দিকে তাকিও না। একটা সময় পরে তোমার রাস্তাটা পুরো মসৃণ হবে, সব জঞ্জাল চলে যাবে, একদম রাস্তা সাফ। শুরুর দিকে প্রচুর হয়েছে, এখন যে জায়গায় পৌঁছেছি, এখন কেউ চোখ তুলে আর সামনে দাঁড়িয়ে আর কথা বলতে পারে না। আমরা অনেকে শুনি যে এইভাবে ইন্ডাস্ট্রিতে এসেছে, হয়তো দেখা গেল যে বছর খানেক রয়েছে, তারপরে হঠাৎ হারিয়ে গেল। সেটা যদি বলো তাহলে আমি বলবো যে পার্সন টু পার্সন ভ্যারি করে। আজকে আমার একটা হয়তো পজিশন হয়েছে, ছোটখাটো একটা পজিশন হয়েছে, কিছু মানুষ আমাকে চেনে ওপেন স্টেজে, আমি হারিয়ে যেতেই পারি, সেটা আমার উপরে ডিপেন্ড করবে। আমি নিজেকে কিভাবে রাখবো ধরে এখানে, মানে এই ইন্ডাস্ট্রিতে, এবং কিভাবে আমার ফেস ভ্যালুটা বজায় থাকবে, সেটা সম্পূর্ণ আমার নিজের ওপরে ডিপেন্ড করছে, বাকি কারোর ওপরে নয়। একদমই তাই, খুব ভালো কথা বললে। আর একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে বারবার, যে জিনিসটা যে এই যে ওপেন ইন্ডাস্ট্রি এবং ওপেন ইন্ডাস্ট্রির পাশাপাশি এই যে আমরা সিনেমার মধ্যে দেখতে পাই যে জিনিসগুলো অভিনয় করা, একটু তো ডিফারেন্স রয়েছে কিছুটা।
তো সেক্ষেত্রে নিজেদের কিভাবে প্রিপারেশন করা যেতে পারে? বা কিভাবে একটু নিজেকে হয়তো বলে না যে মানে প্রিপারেশনের আগের স্টেজ হয়ে গেল প্রিপারেশন। তো সেক্ষেত্রে তুমি দর্শক বন্ধুদের কি বলতে চাও যে তারা কিভাবে তৈরি হতে পারবে? মেন্টালি এবং স্টেবিলিটি কিভাবে আনবে? আমি একটাই কথা বলবো যে আমাদের অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আসার আগে এবং আমাদের এই ওপেন ইন্ডাস্ট্রিতে আসার আগে যে ইন্ডাস্ট্রি মানে আমি ইন্ডাস্ট্রিকে দুটো পার্টে আমি ডিভাইড করলাম। ফ্রেশার বলো বা যারা এখন থেকেই ভাবছে যে আমরা আসতে চাই, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সেলফ কনফিডেন্স। নিজেকে খুব কনফিডেন্ট থাকতে হবে এবং তার সাথে পেশেন্স, এবং সে কি প্যাশনের মধ্যে রয়েছে, সে কোন দিকে যেতে চায়, অভিনয়ে নাকি আমাদের এই ওপেন স্টেজ ইন্ডাস্ট্রিতে, সেই স্ট্রাগেল, সেই পেশেন্স এবং হাল ছাড়বো না এটা মনের মধ্যে রেখে যদি কেউ এগোতে পারে, একদম সে এগোবেই। এবং সেই পথ ধরেই আজকে আমি এখানে। আচ্ছা, এই এত বছর এক্সপেরিয়েন্সের মধ্যে কিছু মজার ঘটনা দর্শক বন্ধুদের শেয়ার করতে পারবে? মানে ডিউরিং শোজ, মানে শো চলছে এরকম বলছো? হ্যাঁ, শো চলছে। আফটার শো তো আমরা তো শুনলামই যে তুমি অনেক গিফট পেয়েছো। কিন্তু শো চলতে এমন অনেক কিছু আমরা মজার ঘটনা শুনতে পাই বা দেখতে পাই যে এরকম ঘটে থাকে। তো সেরকম কোনো কিছু ঘটনা মনে পড়ছে এখন? মজার ঘটনা যদি বলো যে মজার ঘটনা, হ্যাঁ, মানে যখন একটা শো করতে যাচ্ছি সবার প্রথমে তো একজন অ্যাঙ্কারকে উঠে সেটা ইন্ট্রো করতে হয় অডিয়েন্সের সামনে। মজার ঘটনা তুমি যদি বলো, কিছু কিছু সময় মানে এটা আমি অডিয়েন্সের আশীর্বাদ বলবো, ভালোবাসা বলবো, তাদের ভালোবাসাটা এতই বেশি হয়ে যায় তারা হাত বাড়াতে থাকে। এবং রিসেন্ট একটা ঘটনা, মানে জাস্ট হাতটা ছোঁয়াতে গেছি, তারা প্রায় টান দিয়েই একদম স্টেজ থেকে নামিয়ে দিল। হ্যাঁ, তো এই ছোটখাটো এরকম মজা চলতে থাকে। আর আমরা পুরো তো একটা এন্টায়ার ফ্যামিলি থাকি যখন আমরা স্টেজে থাকি, প্রত্যেককে নিয়ে আমাদের একটা লাইভ কনসার্ট চলে। মিউজিশিয়ানস ছাড়া লাইভ কনসার্ট হবে না, সিঙ্গার্স ছাড়া হবে না, আর্টিস্ট ছাড়া হবে না এবং অ্যাঙ্কার ছাড়া হবে না। তো প্রত্যেকে আমরা একটা ফ্যামিলির মধ্যে রয়েছি সেই টাইমটুকু 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। তো প্রত্যেকে আমরা একে অপরের পরিপূরক, আমরা নিজেদের সাথে কোঅপারেট করি। এই ফ্যামিলির কথা শুনে একটা মনে করলো, তোমার ফ্যামিলিতে কে আছে? এখন আপাতত মা, আমি আর আমার 2 জন পেটস। বাবা? না, 7.5 বছর হলো বাবা নেই, মানে তিনি চলে গেছেন আমাকে ছেড়ে। এটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। ঘটনাটা কিভাবে হয়েছে? তারপরে একটা মানুষের না থাকা, সেখানে কিছু চাহিদা পূরণ হওয়া। আমরা সাধারণত জেনে থাকি যে বাবারাই গার্জিয়ান হয়, কিছু অভিভাবকের একটা যে অভাব থাকে, সেক্ষেত্রে নিজেকে কিভাবে বেরিয়ে আসা? মানে তোমার স্ট্রাগল রয়েছে, তোমার মায়ের স্ট্রাগল রয়েছে, সেটা যদি একটু আমাদের সবারই সাথে শেয়ার করো। মানে বাবার চলে যাওয়াটা হচ্ছে হঠাৎ করে, মানে ছোট একটা ঘটনা বলি, মানে ওই দিনের ঘটনা। বাবা যেদিন মারা গেলেন 27 এপ্রিল 2018, তার আগের দিন রাতে 26 এপ্রিলে আমি, মা, বাবা, মানে আমরা ফ্যামিলিতে 3 জন মানুষ, আমরা একসাথে বসে বিরিয়ানি খেলাম ডিনারে। এবং তার পরের দিনই হঠাৎ করে বাবার চেস্ট পেন শুরু হলো। এবং আমার বাবা একজন রিনাউন্ড গাইনোকোলজিস্ট, তার লেখা বই এখনো আছে ফ্লিপকার্ট, আমাজনে। তো হঠাৎ করে তার চেস্ট পেন শুরু হলো। যেহেতু তিনি ডাক্তার, তিনি বললেন ওটা মাসেল পেন হচ্ছে, কিছু না কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। অলরেডি তার পেশেন্টরা আসতে শুরু করেছে ক্লিনিকে। কিছুক্ষণ পরে পেনটা আরো বাড়লো। নর্মাল কথা বলছি, বাবা বলছে আমার বুকে খুব যন্ত্রণা করছে বাঁদিকে। আস্তে আস্তে সেই পেনটা রাইট সাইডেও স্টার্ট হলো। তখন বাবা বললেন যে আমার খুবই কাছের একজন বন্ধু কার্ডিওলজিস্ট, একটু তার কাছে একটু চেক আপ করে আসি। এবং যথারীতি তিনি বেরিয়ে পড়লেন, মা নিয়ে গেল। তারপরে যখন তিনি পৌঁছালেন তখন তার বন্ধু, মানে আঙ্কেল কার্ডিওলজিস্ট যিনি, তিনি বললেন যে এই বয়সে পেন তো তো একটা দিন একটু অবজারভেশনে তুই থেকে যা, মানে তারা কলেজ ফ্রেন্ড ছিল। এবং বাবা আমাকে ফোন করে জানালেন যে যত পেশেন্ট রয়েছে তাদেরকে বলে দাও যে আজকে আমি দেখতে পারবো না, কাল। ঠিক আছে, তিনি অবজারভেশনে থাকলেন। এবং পরের দিন সকালবেলায় নর্মালি মা ফোন করছে বাবাকে, বাবার ফোনটা সুইচড অফ। মানে কেউ ফোন ধরছে না? কেউ ফোন ধরছে না, সুইচড অফ ফোনটা। মা বলল 6টা থেকে কল করছি, তোর তো বাবার মানে বাড়িতে ফিরে নার্সিংহোমে যাওয়ার কথা, পেশেন্টরা অলরেডি ওয়েট করছে। আমি বললাম হয়তো ফোনে চার্জ দেওয়ার সুযোগ পাইনি। 6টা থেকে 8টা অবধি ট্রাই করা হলো। মা বলল আমার ভালো লাগছে না।
তাড়াতাড়ি চল, ফোন এতক্ষণ সুইচ অফ রাখবে? ঠিক আছে, আমরা বেরিয়ে পড়লাম কল্যাণীতে, মানে কৃষ্ণনগর থেকে কল্যাণী যাচ্ছি। জাস্ট পৌঁছেছি, গিয়ে তখন মানে অবজারভেশন, মানে একটা এমার্জেন্সি বেডে রাখা হয়েছিল। তো যখন সাইন করছে, মানে একটা সাইন করতে হয়, তখন মা নর্মালি বলছে যে 6টা থেকে ফোন করছি, ফোন সুইচ অফ, মানে নার্সদেরকে বলছে যে আপনারা কি একটু দেখেননি? তখন পাশ থেকে দুজন বলল যে উনি তো অনেকক্ষণ আগে মারা গেছেন। ভীষণ শকিং তখনের ব্যাপারটা। এবং আমি ওটা শুনে সাথে সাথে আমি ফ্লোরে পড়ে যাই এবং মানে আমি পুরো ফেন্ট। আমরা শুনলাম প্রত্যেকের জীবনেই এরকম একটা ঘটনা ঘটে, সেগুলোকে ভুলে আমাদের এগিয়ে যেতে হয় এবং অনেকটা স্ট্রাগল করে আমাদের সেই জায়গায় করতে হয়। তা তোমার জীবনে এরকম ঘটেছে, সেটা শুনে সত্যি খুব খারাপ লাগলো। একটাই কথা বলবো যে 2018 এপ্রিলের আগে অবধি আমি পাপা কি পারি ছিলাম। কিচ্ছু আমার জীবন সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জীবন কি হয়। 2018 এপ্রিলের পর থেকে আমি শিখলাম যে প্র্যাকটিক্যাল লাইফ কি হয়, জীবনে স্ট্রাগল কি হয়, এবং বলে না যে জীবনকে কাছ থেকে এভাবে দেখা, সেই যে দেখা শুরু হলো আজও চলছে। মানে এক রাতে আমার পুরো জীবনটা একদম বদলে গেল। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো। তুমি আরো অনেক এগিয়ে যাবে। আরো অনেক শোতে আমরা দেখতে পাবো তোমাকে এবং আমরা খুব শিগগিরই তোমাকে সিনেমার পর্দায়ও দেখতে পাবো। তা সেটা নিয়ে আমরা সকলে খুব খুশি। তুমি তো অনেক মানুষের সাথে পরিচয় হলে এবং যার সাথে তুমি কাজ করছো, তুমি যে বারবার উল্লেখ করছিলে ফ্যামিলি ইজ ম্যাটার। ফ্যামিলিটা খুব ম্যাটার করে। আর নিজের কাজের ক্ষেত্রে ফ্যামিলিটা সত্যিই খুব ম্যাটার করে, একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া। তা তুমি যে অর্গানাইজেশনের সাথে আছো, জয়দেব নস্কর তুমি যার নাম বললে, উনি কিরকম মানুষ? সত্যিটা বলবো, একদম সত্যি, আমাদের দর্শক বন্ধুরা সত্যিটাই শুনতে চায়। যদি বলো জয়দেব কেমন মানুষ, তাহলে প্রথমে একটা কথা বলি। আমাদের যখন শো চলে, ও শো এর মাঝখানে মাঝখানে ডুব দেয় এবং যদি তাকে খোঁজা হয়, সে লুকিয়ে হয় মিষ্টি খাচ্ছে, নয় মাটন খেতে চলে গেছে। এটা আমি জয়দেবকে নিয়ে বলবো। এবং সে নাকি জিম করে, আমাদের সবাইকে বলে আমি জিম করতে চাই, এবং আমরা খোঁজ খবর লাগিয়ে দেখেছি সে 12 মাসে 2 মাস জিম করতে চায় এবং জিম থেকে বেরিয়ে সে বিরিয়ানি খায়। তবে অ্যাজ আ পার্সন যদি বলো অর্গানাইজার হিসেবে কেমন, কাজ নিয়ে ভীষণ সিরিয়াস। ওর একটা আমি গুণ বলবো, যত রাতই হয়ে যাক ওর একটা টাইম আছে। রাত 10টার পরে আমি কোনো ফিমেল আর্টিস্টকে, যত শো এর এনকোয়ারি আসুক, আমি কল করব না, একটা মেসেজ করে ছেড়ে দেয়। এটা ওর মধ্যে খুব ভালো গুণ দেখি, যে প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে, সেখানে রাত 10টার পরে আমি একজন ফিমেল আর্টিস্টকে ফোন করব না। এবং মানুষ হিসেবে খুব স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানুষ এবং নিরীহ মানুষ। কাজ ছাড়া ওর কোনো বিষয়ে কোনো ফিমেল আর্টিস্টকে নিয়ে কোনো রকম ইন্টারেস্ট নেই। আচ্ছা, ওর নাই ইন্টারেস্ট নেই, তোমার তোমার পুরুষের প্রতি ইন্টারেস্ট আছে তো? তুমি কি সিঙ্গেল না মিঙ্গেল? না, এখন তো আপাতত পুরোপুরি সিঙ্গেল। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? মানে বিয়ের প্ল্যান জিজ্ঞেস করছি। কি প্ল্যান? ছেলেটা জোটাতে হবে তো না কপালে। কোনো ছেলেই পাত্তা দিচ্ছে না, কি করবো? এত প্রপোজাল আসছে, তার মধ্যে থেকে কাউ মানে আমি ভীষণ চুজি। দেখো, মিথ্যে বলবো না, এক একটা শো এর পরে প্রচুর প্রপোজাল আসে এবং আমি যদি এভারেজ করি রোজ প্রপোজাল আসে। তো যেহেতু আমি চুজি, তো আমি নিজেকে মনে করি যে 100 জনের মধ্যে যদি আমি দাঁড়িয়ে থাকি, আমার মধ্যে ভালো গুণ থাকুক খারাপ গুণ থাকুক, আমি বেরিয়ে যাব তাদের থেকে। কারণ আমি আলাদা সবার সাথে, ঠিক মানে সবার মধ্যে যে ব্যাপারটা থাকে, আমার কিছু হয়তো আলাদা জিনিস রয়েছে, মানে সেটা ভালো গুণ হতে পারে, খারাপ গুণ হতে পারে, আমি জাজ করছি না। তা আমি চাই আমি যেরকম ইউনিক মানুষ, আমার যে পার্টনার হবে সেও একজন ইউনিক মানুষ হোক এবং আমার মতনই ট্রান্সপারেন্ট হোক আর ভালো মনের মানুষ হোক। আচ্ছা, তুমি তারপর সিঙ্গেল বললে, কিন্তু কোনো এক সময় তো মিঙ্গেল ছিলে। হ্যাঁ, নিশ্চয়ই ছিল। সেটা কিভাবে আবার সিঙ্গেল হয়ে গেল? অবশ্যই ব্রেকআপ হয়ে গেছে, তাই জন্য আবার সিঙ্গেল হয়ে গেছি। সেটা কারণ কি? একটা কথা বলি, একদম পডকাস্টে ওপেনলি বলছি, জীবনে 2-3টে ভুলভাল প্রেম করে ফেলেছিলাম। তার জন্য একটা সময় প্রায় কেরিয়ার ডুবতে বসেছিল। তো সেই জন্য এবার খুব সতর্ক, আর কোনো প্রেম নাই, সিধা বিয়ের পিড়িত। না, এই যে প্রেমটা ব্রেকআপ হয়ে যায়, তা সেটার মানে একটা পছন্দ অপছন্দের একটা সংঘাত চলে,
নাকি ঠিক কি কারণে হয়? যদি তুমি বলো যে আমার প্রেম কেন ভেঙেছে, সেটার প্রথম কারণ ওই যে বললাম দুটো কি তিনটে ভুল প্রেম করে ফেলেছিলাম, মানে মানুষের সাথে দেখা হয়েছিল। তারা প্রত্যেকেই ইম্যাচিওর ছিল, মানে আমি যেন তাদের থেকে ম্যাচিওর বেশি ছিলাম। তো একটা ভাইবস ম্যাচ করতো না। আর দ্বিতীয় কারণ হচ্ছে হঠাৎ করে এত ব্যস্ত হয়ে পড়লাম যে আমি সময় দিতে পারতাম না সেই সময়। তো সেটা নিয়ে একটু ঝামেলা ঝগড়া এইগুলো চলতে থাকতো। তো আল্টিমেটলি যখন আর ভাইবস ম্যাচ করেনি তখন সেপারেট হয়ে গেছি, মানে প্রেম ভেঙে গেছে। দর্শকদের মধ্যেও হয়তো অনেকটা এরকম রিলেট করতে পারবে যে সময়ের অভাবে হয়তো আমাদের সম্পর্ক অনেক সময় তিক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা মন খারাপ হয়, একটা খারাপ স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। সেখান থেকে ওভারকাম কিভাবে করা যেতে পারে? ওভারকামের আগে এটা আমি বলি যে, যে সময় আমার প্রেম ভেঙেছে তখন আমি নিজেও ইম্যাচিওর ছিলাম এবং সময়ের অভাবে বা বলে না জীবনে যে সবথেকে ভালো ব্যালেন্স করতে পারবে তার সবকিছু লাইফে টিকে যাবে, বিশ্বাস করো এটা। আমি আজকে বললাম তখন ব্যালেন্স করতে পারতাম না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আই এম ম্যাচিউরড এনাফ, আমি ব্যালেন্স করতে পারি। কিভাবে ব্যালেন্স করি? যেদিন কন্টিনিউ শো থাকে আমাদের গাড়িতে অনেক ট্রাভেল করতে হয়, 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা। আমার নিজের ফ্যামিলি মেম্বারসদের সাথে যখন কথা বলতে পারি না, ওই টোটালটা গাড়িতে বসে বসে আমি তাদেরকে টাইম দিই। তা আমার মনে হয় যে জীবনে ব্যালেন্স করো, পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোই টিকে যাবে। তাই ব্যালেন্সটা করা খুব ইম্পর্টেন্ট, যেটা আগে করতে পারিনি। আচ্ছা, ওভারকাম থেকে তো তুমি বেরিয়ে গেছো। এখন তোমাকে তো এরা দেখতে পাচ্ছে। কোনো সময় পর্দায় দেখছে, কোনো সময় স্টেজে দেখছে। তারা কি এখন ফিরে আসতে চাইছে বা কথা বলতে চাইছে? তোমার সাথে আবার অ্যাক্টিভিটি করতে চাইছে? লাস্ট 6th ফেব্রুয়ারিও কল এসছিল। তো এর জবাবটা কি দিল? আমার জীবনে বা আমার ডিকশনারিতে একটাই মূল মন্ত্র, আমি যেটাকে পেছনে ফেলে আসি আমি আর পেছনের দিকে তাকাই না, সে যাই হয়ে যাক। সেগুলো আমার ওল্ড চ্যাপ্টার আমার লাইফে। তারা যত ভালোই মানুষ হয়ে যাক এখন বা যতই ম্যাচিওর হয়ে যাক, আমি আমার নতুন চ্যাপ্টার ওপেন করার জন্য বিজি, সেই পেছনের দিকে আর ফিরে যাব না। যারা দূর থেকে সরে গেছে বা যারা ভেবেছে যে কিছু করতে পারবে না, তাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করা। এটা সত্যি খুব ভালো ব্যাপার। এবং মানুষ বলে না যে মানে সকলে মানে সাফল্য পেয়ে গেলে হয়তো অনেক মানুষের সান্নিধ্য আসে, অনেক মানুষের আবার ফিরে আসতে চায়। তো তাদেরকে কিভাবে ট্যাকেল করো? মানে তারা তো ফোন কল করছেই। মানে একদম সহজ সরল ভাষায় যারা লাইন মারতে চায় বা এক্সদের কল আসে, আমার একটাই কথা, মানে যেরকম ফোনে রিংটোন সেট থাকে, আমার একটাই কথা, আমার তো সামনে বিয়ে, একদম সময় নেই। যদিও এটা একদম সত্যি না। খুব ভালো উত্তর। অ্যাপটা দিলেই সব সমস্যার সমাধান। যাই হোক, এবার আমরা আসি একটু একটু চটপট একটা তোমাকে খুব মানে দ্রুত প্রশ্ন করব। তুমি সেই দ্রুত উত্তর দেবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। র্যাপিড ফায়ার। র‍্যাপিড ফায়ার রাউন্ড আমরা যেটাকে বলছি। খুব দ্রুত উত্তর দিতে হবে। তোমার প্রিয় অভিনেতা? রণবীর সিং। প্রিয় মিষ্টি? গোলাপ জামুন। বাহ! খুব ভালো। এটা সকলের আমাদের প্রিয়। আচ্ছা, প্রিয় ডেস্টিনেশন মানে ঘোরার জন্য? মালদ্বীপস। হুম, মালদ্বীপসে যাওয়ার কখনো ইচ্ছা প্রকাশ মানে এরকম কোনো কিছু ভেবেছো যে এবার যেতে পারবে? অবশ্যই ভেবেছি এবং সেটা বিয়ের পরে হাজবেন্ডের সাথে। আচ্ছা, ফ্যামিলি না ক্যারিয়ার? সবার আগে ফ্যামিলি, তারপরে কেরিয়ার। প্রিয় ক্রিকেটার? অবভিয়াসলি বিরাট কোহলি। সবারই প্রিয় বিরাট কোহলি। ক্রাশ। একদম কাজ। আচ্ছা, তোমার বলিউডে কার কাজ রয়েছে? অলরেডি বললাম যে রণবীর সিং। তাছাড়াও যদি বলো যে ওভারঅল, তাহলে আমাদের সেই একদম সেক্সিয়েস্ট পারসন ঋত্বিক রোশন। আর অভিনেত্রী? অবশ্যই শিল্পা শেট্টি। যার সাথে শো করেছে যে সবচেয়ে ফেভারিট তারই তুমি সান্নিধ্য পেয়েছো। একদম। এটা খুব ভালো ব্যাপার। বাংলা ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে ফেভারিট কে? একটাই নাম, দেব। দেব, দেব, দেব। এই দুটো শব্দের মধ্যে এত ভারী মানে সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আ প্রিয় সিঙ্গার? বলিউড ইয়া টলিউড? দুটোই। সোনু নিগম। আচ্ছা, সোনু নিগমের গান তো বেশিরভাগই আমরা শুনি যে হয়তো দুঃখের গান। মিলিয়ে মিশিয়ে। মিলিয়ে মিশিয়ে সবকিছুই রয়েছে। তা আচ্ছা, তোমার প্লেলিস্টে সবথেকে বেশি কোনটা বাজে? আমি খুব স্যাড সং এর ভক্ত। আমার মন যখনই যেরকমই থাকুক, আমি প্রচন্ড স্যাড সং শুনতে ভালোবাসি।
এবং সেই জন্য সোনু নিগম স্যারের পাশাপাশি আমি অরিজিৎ সিং স্যারেরও ভীষণ বড় ভক্ত। তুমি মোবাইলে কোন অ্যাপটা সবথেকে বেশি ব্যবহার করো? হোয়াটসঅ্যাপ। লাস্ট ফোন কল কাকে করেছিলে এখানে আসার আগে? তুমি যদি আমাকে ফোন করো, আমার এখন এই সময় ফোন সারাক্ষণই বিজি যায়, সেটা হচ্ছে শো এর কলস। এবং অদ্ভুতভাবে আমার মা হচ্ছে আমার সোলমেট এবং বেস্ট ফ্রেন্ড। যদি রাতের দিকে কল করো, ফোন বিজি, কোনো বন্ধু ফোন করে বলে কিরে প্রেম করছিস, সাথে সাথে তাকে স্ক্রিনশট করে আমি পাঠিয়ে দিই, ফোনে মা আছে। লাইফ পার্টনারের কথা আমরা শুনলাম, কি কি বৈশিষ্ট্য থাকার দরকার? সেটা কি ইন্ডাস্ট্রির মধ্যেই থাকতে হবে নাকি ইন্ডাস্ট্রির বাইরে হলেও চলবে? না, অবশ্যই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ, একদম সাধারণ মানুষ, ছাপোষা মানুষ, শুধু ভালো মনের মানুষ হলেই হবে, একটু বুঝবে আমাকে, আর ম্যাচুরিটিটা যেন ভীষণভাবে থাকে। একদমই তাই। আচ্ছা, এত কিছুর মধ্যে শুনলাম যে মানে তোমার পছন্দ কি? মানে ক্যারিয়ারের বাইরে ধরো তুমি শো করছো না, কোনো সময় ছুটি পেয়েছো, তখন তুমি কি করতে ভালোবাসো? আমি মানে কোনো একটা আইনক্সে যাব এবং নাইট শো দেখবো, সেটা অবশ্যই হরর মুভি হবে। প্রচন্ড ভালোবাসি। তা তোমার বিরক্তি কিসে হয়? বিরক্তি রিসেন্টলি একটা কারণে খুব হচ্ছে, আমি জানি না কেন। মানে যখনই শো করতে উঠবো, আমাদের ফোনটা মানে অ্যাঙ্কারের ফোনটা সবসময় নেট অন করে রাখতে হয়, কারণ সব আপডেটস ঢুকতে থাকে যখন যেভাবে যে কমিটিতে শো করছি। বিরক্তি এটা কারণেই, ঠিক আমি যখন শো করতে উঠি, যত রাজ্যের কল সেই সময় ঢোকে, যত বন্ধুরা আমাকে সেই সময়ই মনে করে, এটা নিয়ে খুব বিরক্তি, মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তার জন্য আমাকে আলাদা করে বারবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে হয় যে ডিউরিং শো প্লিজ কল করো না। আগামী দিনে আমরা পায়েলকে কিভাবে দেখতে পারি? আপকামিং প্রজেক্ট সম্পর্কে কিছু বলো। এটুকু বলবো, 2025টা আমার জন্য ভীষণ একটা চ্যালেঞ্জিং ইয়ার। আপকামিং প্রজেক্টস দুটো খুব বড় প্রজেক্টস আছে, এটুকু বলতে পারি। আমাদের পশ্চিমবঙ্গে সিটি কেবিলের হাত ধরে এত বড় একটা শো হয়তো হতে পারে, তার অলরেডি পরিকল্পনা শুরু হয়ে গেছে, যার সমস্ত দায়িত্ব আমার উপর এসছে। এত বড় শো এখনো পশ্চিমবঙ্গে হয়নি, তো সেই একটা প্রজেক্ট আছে। এবং বিনায়ক কোম্পানির অলরেডি একটা প্রজেক্ট আমার হাত ধরে চলছে। এবং আরো যদি বলো আপকামিং প্রজেক্টস, তাহলে এখন এটুকুই বলবো যে হয়তো আগামী দিনে কোনো টেলিভিশনের পর্দায় বা কোনো সিনেমাতে চরিত্র হিসেবে দেখতে পারো। বা খুব সুন্দর একটা নিউজ শোনালে। তোমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। আমাদের সাথে এতটা সময় দিলে তার জন্য অনেক ধন্যবাদ। এই বিজি শিডিউল থেকে তুমি আসতে পেরেছো, তার জন্য খুব ভালো লাগলো। আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে কোনো এক সময়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।